রিসেন্টলি নিউজ যেটা সব থেকে বেশি ছড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের উপরাষ্ট্রপতির পদত্যাগ। আমাদের উপরাষ্ট্রপতি মিস্টার জগদীপ ধনখড়জি 21শে জুলাই তার পদত্যাগপত্র দিয়েছেন প্রেসিডেন্টকে, এবং সেই পদত্যাগপত্রের কারণ তিনি উল্লেখ করেছেন যে তার শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ জানাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমাদের পার্লামেন্টের কোন জায়গায় প্রবলেম হবে বা কোথায় আবার আজকের যে নিউজটা, সেই নিউজে হচ্ছে পার্লামেন্টের রাজ্যসভার চেয়ারম্যান বা উপরাষ্ট্রপতির পদের জন্য নতুন নির্বাচন শুরু হবে। এই যে পুরো রাজ্যসভা, পার্লামেন্ট, রাজ্যসভায় উপরাষ্ট্রপতির কতটা ভূমিকা, বা পার্লামেন্টে রাষ্ট্রপতির, উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতির কতটা ভূমিকা, টোটাল জিনিসটা আজকে আমরা পার্লামেন্টে গঠন, পার্লামেন্টের স্ট্রাকচার, এই বিষয়ে আলোচনা করার মাধ্যমে সেটাকে বুঝবো। তো পার্লামেন্টের আজকে আমাদের আলোচ্য বিষয় কি তাহলে? ইন্ডিয়ান পার্লামেন্ট। ইন্ডিয়ান পার্লামেন্ট পড়ার আগে আমাদের পার্লামেন্টের সমতুল্য যে কটা পার্লামেন্ট আছে সেই কটা পার্লামেন্টকে নিয়ে যদি একবার চোখ বুলিয়ে নিই তার দিকে, তো তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেটা আমাদের পার্লামেন্ট যেখান থেকে ইন্সপায়ার্ড হয়েছে, আমরা আমাদের পার্লামেন্টের গঠন বা স্ট্রাকচার যেখান থেকে ইন্সপায়ার্ড হয়েছে আমরা, সেটা হচ্ছে ইউকে বা ব্রিটেন থেকে আমরা ইন্সপায়ার্ড হয়েছি। এবং এর সমকক্ষ আমাদের পার্লামেন্টের সমকক্ষ বিভিন্ন দেশের যে কয়েকটি দেশের পার্লামেন্ট রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইউএস এর, উল্লেখযোগ্য হচ্ছে জাপান, আর তার সঙ্গে আমি আমাদের ইন্ডিয়ার পার্লামেন্টের কতটা সাদৃশ্য কতটা বৈসাদৃশ্য সেটা দেখব। এবার পার্লামেন্ট যখনই শুরু করছি তখনই ফার্স্ট প্রশ্ন হচ্ছে সংবিধানের কোন আর্টিকেলে বলা আছে যে পার্লামেন্ট, আমাদের দেশের পার্লামেন্ট সমস্ত কাজ করবে, মানে লেজিসলেচারের সমস্ত কাজ করবে কে? পার্লামেন্টের হাউস। তো এই পার্লামেন্ট যে কাজ করবে লেজিসলেচারের, সেটা কোন আর্টিকেলে বলা রয়েছে? সেটা বলা রয়েছে আর্টিকেল 79, যে ইন্ডিয়াতে একটা পার্লামেন্ট অবশ্যই থাকবে এবং তার সেই পার্লামেন্ট তার অধীনে যে কাজগুলো করবে সেটা হচ্ছে আমরা পরপর আর্টিকেলে দেখব। কিন্তু এই পার্লামেন্টের কটা অঙ্গ থাকবে? পার্লামেন্টের ফার্স্ট অঙ্গ হচ্ছে প্রেসিডেন্ট, তিনি পার্লামেন্টের পার্ট। তারপর হচ্ছে লোকসভা, লোকসভা বা হাউস অফ পিপল বলা এটাকে, হাউস অফ পিপল, কি বলা হয়? হাউস অফ পিপল। আরেকটা রাজ্যসভা, দ্যাট ইজ ডিরেক্টলি রিলেটেড টু আওয়ার ভাইস প্রেসিডেন্ট। রাজ্যসভা বা যাকে বলা হয় কাউন্সিল অফ স্টেট, কাউন্সিল অফ স্টেটস। তাহলে এই হচ্ছে আমাদের পার্লামেন্টের তিনটি অঙ্গ। মনে রাখবে এটা হচ্ছে পার্লামেন্টের তিনটি অঙ্গ বা তিনটি ভাগ। এবং পার্লামেন্টে যদি জিজ্ঞেস করা হয়, কোয়েশ্চেন আসে পার্লামেন্টের পার্ট কত, তাহলে আমরা লিখবো পার্লামেন্টের পার্ট তিনটে, পার্লামেন্টের অঙ্গ তিনটে, কিন্তু পার্লামেন্টের হাউস কটা? দুটো। সেই জন্য আমাদের পার্লামেন্টকে বলা হয় বাইক্যামেরাল পার্লামেন্ট, বাইক্যামেরাল স্ট্রাকচার। ঠিক আছে? বাই কেন? বাই কথার অর্থ হচ্ছে দুই, বাই কথার অর্থ হচ্ছে দুই। সবসময় যেখানেই দেখবে বাই জিনিসটা চলে আসছে না, সেইখানেই সবসময় এই কথাটা মনে রাখবে, বাই কথার মানেই হচ্ছে দুই, আর ইউনি কথার মানে হচ্ছে ওয়ান। ইউনি কথার মানে হচ্ছে ওয়ান। তাহলে একটা হয় ইউনিক্যামেরাল, মানে যেখানে একটা কক্ষ। যেমন আমাদের স্টেটের কথা যদি বলি, ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র একটা হাউস আছে, বিধান পরিষদ। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্লামেন্টের সিস্টেম কিরকম না? ইউনিক্যামারাল পার্লামেন্টারি সিস্টেম। আর আমাদের দেশের যদি বলা হয় পার্লামেন্টের সিস্টেম কিরকম, সেটা হচ্ছে বাইক্যামারাল, মানে দুটো কক্ষ আছে। দেখতে পাচ্ছ এখানে দুটো হাউস আমি লিখেছি, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা। তাহলে দুটো হাউস থাকবে, একটা হচ্ছে হাউস অফ পিপলের একটা হাউস, আরেকটা হচ্ছে কাউন্সিল অফ স্টেটস। বা মানে কাউন্সিল অফ স্টেটস কারা আছে, কি কি আছে, সেটা আমরা পরে ডিটেলসে আলোচনা করছি। কিন্তু এখানে দুটো সভা, দুটো কক্ষ, সেটা মনে রাখবে, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা। ঠিক আছে? তাহলে এই হচ্ছে 79-এ বলা হচ্ছে যে পার্লামেন্ট থাকবে এবং পার্লামেন্টের তিনটে পার্ট, প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা, ভালো করে শুনবে, আর দুটো হাউস, সেটা হচ্ছে একটা লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা। গেল পার্লামেন্ট। তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের দেশের মতো আর কোন কোন দেশের পার্লামেন্ট একই রকমের বাইক্যামেরাল পার্লামেন্ট রয়েছে। যেমন ইউকেতে দুটো হাউস রয়েছে। তার মধ্যে একটা হাউস হচ্ছে ইউকের যে পার্লামেন্ট, তাকে বলা হয় প্যালেস অফ ওয়েস্ট মিনিস্টার। কি বলা হয়? প্যালেস অফ ওয়েস্ট মিনিস্টার। প্যালেস অফ ওয়েস্ট মিনিস্টার। যেগুলো বলছি সেগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, সেই জন্যই আমি বলছি, সেগুলো ভালো করে মনে রাখবে বা খাতায় নোট ডাউন করতে থাকবে। ইউকের পার্লামেন্টের নাম কি? প্যালেস অফ ওয়েস্ট মিনিস্টার। কি কি হাউস থাকে? দুটো হাউস থাকে। একটা হচ্ছে হাউস অফ কমন্স। আমাদের এখানে যেরকম হাউস অফ পিপল রয়েছে, ওদের ওখানে কি রয়েছে? হাউস অফ কমন্স। আরেকটা হচ্ছে হাউস অফ লর্ডস। আমরা ইতিহাস মোটামুটি সবাই পড়েছি। তো ইতিহাসে দেখবে যত আমাদের ভাইসরয় জেনারেল যা ছিল, সবার আগে একটা করে লর্ড জুড়ে দেওয়া হতো। ঠিক আছে? যদিও তারা ভগবান নয়, ভগবানের থেকে অন্য কিছু বলা যায় তাদেরকে, কিছু ক্ষেত্রে পিশাচ বলাটাও অত্যুক্তি হবে না, কারণ তারা যেভাবে যে নারকীয় অত্যাচার আমাদের সঙ্গে করেছে, ভারতবাসীর সঙ্গে করেছে এবং সারা বিশ্ব জুড়ে করেছে, তাদেরকে লর্ড বলে, মানে আমাদের সংস্কৃতিতে লর্ড বলা তাদেরকে কোনোভাবে উচিত না, তাদের সংস্কৃতি তারা বলতে পারে। অ্যাকচুয়ালি ঘটনাটা কি জানো তো?
ইতিহাস যদি আমরা ঠিকঠাক করে পড়ি তাহলে হয়তো সব থেকে বেশি আমাদের ইতিহাসের যেটা কালো অধ্যায় সেটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ড। এবং সেই ব্রিটিশ পিরিয়ডকে ধামাচাপা দেওয়ার জন্য, তাদের কালত্ব ঢাকাচাপা দেওয়ার জন্য হয়তো এখন আমরা ফিরে যাচ্ছি মুঘল শাসক এবং তার আগের শাসক বা তার আগের শাসকের কাছে। কিন্তু আমরা যদি লাস্ট 200 বছর ধরে দেখি তাহলে ব্রিটেন, মানে আমাদের যেহেতু এত সখ্যতা ব্রিটেন, ইউএসএ এদের সঙ্গে, সেটা হয়তো নিমেষেই হারিয়ে যাবে। এবং সেটা যাতে হারিয়ে না যায় তার জন্য একটা সারা বিশ্ব জুড়ে যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তের আমরা শিকার হচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যাতে এদের সংস্কৃতি নিয়ে আমরা আজকে এত মাতামাতি করি, এদের কালচার, আমাদের নিজেদের কালচারকে উপেক্ষা করে এদের কালচার আমাদের কালচারে ঢুকে পড়ছে, সেটা যতটা সত্য ততটা তার থেকে বেশি সত্য আমাদের এদের থেকে বেশি, এই ইউকে ব্রিটেন এদের থেকে বেশি অত্যাচার, মানে ব্রিটিশদের থেকে বেশি অত্যাচার হয়তো আমাদের দেশে কেউ কোনোদিন করেনি এদের মতো অত্যাচার। কয়েক কোটি লোককে এরা হত্যা করেছে নির্মমভাবে। বিপ্লবী বা শহীদ যারা, তাদের কথা তো বাদই দাও, কত নিরপরাধ মানুষকে যে এরা হত্যা করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো শুধুমাত্র এদের থেকে এদের বিদ্বেষের থেকে আমাদের দূরে সরিয়ে রাখার জন্য এদের ইতিহাসকে ধামাচাপা দেওয়া হয়। এদের ইতিহাস তো আমি পড়াচ্ছি, ইতিহাস যখন আমি এদেরকে নিয়ে ঢুকবো ডিপলি, তখন আমি তোমাদেরকে বলবো এরা কতভাবে অত্যাচার করতো, বিশেষ করে বাংলার উপরে, বিশেষ করে বাংলা, বিহার, উড়িষ্যা। আমরা জানি বাংলা, বিহার, উড়িষ্যা একটা সময় হাব ছিল ব্রিটিশদের। তো এইখানকার বিজনেস হাব তৈরি করার জন্য এই জায়গাটাকে তারা কতটা ভাবে নির্মম অত্যাচার করে। যতগুলো ফ্যামাইন এসছে বাংলায় লক্ষ লক্ষ লোক না খেতে পেয়ে বিনা চিকিৎসায় অনাহারে মারা গেছে শুধুমাত্র এই লোকগুলোর জন্য, ব্রিটিশদের জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে এদের হাউস অফ লর্ডস, একটা হাউস অফ লর্ডস আর একটা হাউস অফ কমন্স। ইউএসএর পার্লামেন্টকে বলা হয় কংগ্রেস। ইউএসএর পার্লামেন্টকে বলা হয় কি? কংগ্রেস। ইউএসএর পার্লামেন্টকে বলা হয় কংগ্রেস। ঠিক আছে, কংগ্রেস। তো এদের পার্লামেন্টে দুটো ভাগ, একটা হচ্ছে আপার হাউস যেটা, সেটাকে বলা হয় সিনেট। আপার হাউস যেটা, সেটাকে বলা হয় সিনেট। আর লোয়ার হাউস যেটা, সেটাকে বলা হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ মানে এটা আমাদের সঙ্গে যদি তুলনা করো তাহলে সিনেটটা হচ্ছে কাউন্সিল অফ স্টেটস মানে রাজ্যসভা, আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভস হচ্ছে হাউস অফ পিপল বা লোকসভা। এবার যদি আমি জাপানে আসি, জাপানের যে পার্লামেন্ট রয়েছে তার নাম হচ্ছে ন্যাশনাল ডায়েট। কি? ন্যাশনাল ডায়েট। ঠিক আছে, এদের দুটো হাউস, একটা হচ্ছে হাউস অফ কাউন্সিলর্স আরেকটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। ঠিক আছে, এই হচ্ছে এদের দুটো হাউস। বোঝা গেল? তাহলে এই হচ্ছে অন্যান্য দেশের কিভাবে স্ট্রাকচার করা হয়েছে পার্লামেন্টে, সেটা একটু দেখে নিলাম। এবার আমরা পুরোপুরি ইন্ডিয়ার ভিতরে ঢুকে যাই। আমাদের পার্লামেন্ট আমাদের রাজনীতির ভিতরে ঢুকছে। দেখো, সেকশন 79, তারপরে আর্টিকেল 79, তারপরে আর্টিকেল 80। এই আর্টিকেল 80 তে বলা থাকছে যে রাজ্যসভার গঠন কিরকম হবে এবং রাজ্যসভার স্ট্রাকচার কি থাকবে, সেটা আমরা কোথায় বলছি না, আর্টিকেল 80 তে বলছি। আর্টিকেল 80 বলছে রাজ্যসভার গঠন। রাজ্যসভার গঠন মানে, রাজ্যসভার গঠনের প্রথমেই আমরা যদি দেখতে হয়, সেটা দেখতে হবে রাজ্যসভায় দুটো হাউস আমি বলেছি, একটা হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে লোকসভা। এটা দেখো একটু বড় করে লিখেছি, এটাকে বলা হয় আপার হাউস। এটা কিন্তু বড় করে লিখেছি, এটাকে বলা হয় আপার হাউস। আর এটাকে একটু ছোট করে এঁকেছি, এটাকে বলা হয় লোয়ার হাউস। বাট একটা জিনিস মাথায় রাখবে, এটা যেমন আপার হাউস, এটা লোয়ার হাউস। এটা বুড়োদের, এটাকে বলা হয় মানে বুড়োদের সভা, এটাকে বলা হয় ইয়াঙ্গার্সদের সভা মানে যুবাদের সভা। কতগুলো নাম সেগুলো আমি বলি। কিন্তু এটা সেকেন্ড হাউস, আর এটা ফার্স্ট হাউস। এই জায়গায় কিন্তু সবাই মার খেয়ে যায়। এটাকে বলা হয় ফার্স্ট হাউস, এখানে সবকিছু আপার থাকবে, সবকিছু ইয়ে থাকবে। কিন্তু এটা ফার্স্ট হাউস যদি বলে তাহলে বলা হবে লোকসভাকে ফার্স্ট হাউস, আর সেকেন্ড হাউস যদি বলে সেটাকে বলা হবে রাজ্যসভাকে সেকেন্ড হাউস। এই জায়গাটা ভালো করে মাথায় রাখবে। তাহলে রাজ্যসভার দেখছি, রাজ্যসভায় যে টোটাল সিট থাকবে, সেই সিটের সংখ্যা থাকবে 250। ম্যাক্সিমাম সিটের সংখ্যা কত? অনেক রকম ভাবে প্রশ্ন হয়। একটা হচ্ছে ম্যাক্সিমাম সিটের সংখ্যা কত, সেটা হচ্ছে 250। তারপর এখন কতগুলো প্রেজেন্ট রয়েছে না, 245। কত? 245। কতগুলো এখন প্রেজেন্ট রয়েছে? কতজন রাজ্যসভার মেম্বার এখন কতজন প্রেজেন্ট রয়েছে? 245। ম্যাক্সিমাম কত? 250। কিন্তু
এটা কি পার্মানেন্ট, মানে এটা ছাড়া এটা কি আর বাড়বে বা কমবে? না, বাড়বে। 2026-এর পরে এই সংখ্যাটা বাড়বে। এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 1971-এর যে সেন্সাস হয়েছিল সেই সেন্সাসের পরে এখনো পর্যন্ত কোনো সেন্সাসে এই সিটগুলোকে বাড়ানো হয়নি, কিন্তু বাড়ানো হবে। কখন বাড়ানো হবে? 2026-এ। যার জন্যই আমাদের পার্লামেন্টকে নতুনভাবে গঠন করা হয়েছে। এই পার্লামেন্ট নতুনভাবে গঠন করার জন্য অনেক রাজনৈতিক দল অনেক রকম ভাবে ক্রিটিসিজমও শুনেছি আমরা ওই সময়, অনেক রকম মানে বড়ত্ব মানে মাহাত্ম নেওয়ার যে আমরা রাজনীতি আমরা পার্লামেন্ট তৈরি করেছি বা এই ধরনের জিনিসও শুনেছি। মানে একদল ক্রিটিসাইজ করবে সরকারের পলিসিকে, আরেক দল সরকার যারা চালাবে তারা সরকারকে ডিফেন্ড করবে, এটাই পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম। কিন্তু সেই নিয়মকে উপেক্ষা করে আমাদের দেশে কোনো কোনো সময় এমন জঘন্য রাজনীতি চলে, যে রাজনীতিতে আমরা দেখে আসছি যে ভালো হোক খারাপ হোক সেটা ম্যাটার করে না, ম্যাটার করে একটা জিনিস, সেটা হচ্ছে ভোটের জন্য সবকিছুতে মানে অপোজিশন সবকিছুতেই বাধা দেবে, আর খারাপ হোক ভালো হোক যে সরকারে রয়েছে সে যেটা করছে সেটাই ঠিক হবে। এটা ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসের একটা চরম বিপর্যয় বা এমন একটা সঙ্গীন অবস্থা যেটা হয়তো শিক্ষিত লোকেদের জন্য বা শিক্ষিত সমাজের জন্য কাম্য নয়। তো যাই হোক, তো এই যে নতুন যে পার্লামেন্টটা তৈরি হয়েছে, এই পার্লামেন্টটা তৈরি হয়েছে ওই কারণে যে 2026 সালের পরে এই সিট সংখ্যা মানে বাড়বে, এই সিট সংখ্যা বাড়বে। তার কারণ হচ্ছে 2026 সালের পরে নতুন সেন্সাস অনুযায়ী সিট সংখ্যাকে বাড়াতে হবে, যেহেতু আগের যে পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্টে বেশি সিট ছিল না, মানে বসার জায়গা ছিল না। মানে এরকম অবস্থা ছিল, যদি নতুন কাউকে মানে বেশি সিট বাড়ানো হতো, বেশি সিট বাড়ানো মানে কি, লোকসভায় কারা বসবে? লোকসভায় বসবে এমপিরা বসবে। যেমন এমপি হচ্ছে 550 জন, ম্যাক্সিমাম সিট 550 জন, তো 550 জনের এখানে সিট রয়েছে আর এখানে 250 জনের সিট রয়েছে। দুই একটা বেশি রয়েছে বা 10-12টা বেশি রয়েছে, সেটা ম্যাটার করে না। কিন্তু এখানে যদি হট করে এটা 300 হয়ে যায়, তাহলে 50 জন লোককে বসার জন্য জায়গা দেওয়া নেই, বা এটা যদি 650 হয়ে যায় মানে 100 সিট বেড়ে যায়, তাহলে এখানে বসার জন্য জায়গা দিতে পারবে না। এখনকার যে মানে আমাদের যে পুরনো পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্টের অবস্থা ছিল এইরকম। সুতরাং সেই জন্য নতুন একটা পার্লামেন্ট তৈরি করতেই হতো। সে বিজেপি যদি শাসনে থাকে বিজেপি করছে এখন, যদি কংগ্রেস শাসনে থাকতো তাহলে কংগ্রেসকেও করতে হতো। এটা কোনো নতুন কোনো কারো কৃতিত্ব নেওয়ার বা কাউকে নিয়ে ক্রিটিসাইজম করার কোনো যুক্তি নেই। ঠিক আছে, এটা গেল একটা পয়েন্ট। তো নতুন নতুন পার্লামেন্ট আমাদের গঠন হয়েছে এবং হবে, এবং নতুন পার্লামেন্টের কিছু বৈশিষ্ট্য আমি বলে দেবো, লাস্টের দিকে বলবো যে কি কি আছে নতুন পার্লামেন্ট। তো আপাতত রাজ্যসভার সিটের সংখ্যা, তো রাজ্যসভার সিটের সংখ্যা এখন ম্যাক্সিমাম 250, আর আমাদের স্ট্রেংথ এখন কত আছে? 245। এই 245 জনের মধ্যে ইলেক্টেড মেম্বার কজন, আর বাকি যদি আর কিছু থাকে তাহলে সেটা কি? দেখো, 245 জনের মধ্যে 233 জন হচ্ছে ইলেক্টেড মেম্বার মানে হচ্ছে এরা ইলেক্ট হয়ে এসছে। তাহলে কোথা থেকে ইলেক্ট হয়ে এসছে? এরা ইলেক্ট হয়ে এসছে রাজ্যের বিধান পরিষদ, মানে যে রাজ্যের বিধান পরিষদ বা যাই রয়েছে, রাজ্যের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে সেই লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে এদেরকে পাঠানো হয়েছে। কিভাবে পাঠানো হয়েছে? না, ভোটের মাধ্যমে পাঠানো হয়েছে। এমনি এমনি আসেনি, ভোটের মাধ্যমে পাঠানো হয়েছে। কিরকম ভোটের মাধ্যমে পাঠানো হয়েছে? যেমন আমরা দেখেছি প্রেসিডেন্টের ভোটিং সিস্টেম, ঠিক সেম ভোটিং সিস্টেম হয় রাজ্যসভায় লোক পাঠানোর ক্ষেত্রে, মেম্বার পাঠানোর ক্ষেত্রে। কিরকম ভাবে? যেমন আমাদের স্টেট থেকে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে রাজ্যসভার মেম্বার হচ্ছে, লোকসভাটা বলতে একটু মুছে দিচ্ছি, হ্যাঁ। রাজ্যসভায় ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের সিট সংখ্যা হচ্ছে 16 জন। ভালো করে খেয়াল করবে, 16 জন। ঠিক আছে, তো এই 16 জনের মধ্যে এই 16 জন আমাদের রাজ্যসভায় পাঠাতে হবে। টোটাল কত? 233 জন। তার মধ্যে আমাদের স্টেট থেকে কত যাবে? 16 জন। কিভাবে পাঠাবে? না, আমাদের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে, যে বিধান পরিষদ, সেখানে আমাদের এমএলএস রয়েছে। ঠিক আছে, সেই সব এমএলএদের মধ্যে ভোট হবে। ভোট হয়ে টোটাল 16 জন স্ট্রেংথ বলা হয়েছে, যে পশ্চিমবঙ্গ থেকে 16 জন আসবে, তার বেশি আসতে পারবে। তো এরা ডিসাইড করবে, আমাদের এমএলএরা ডিসাইড করবে কোন 16 জনকে পাঠানো হবে। এবার একটা খুব সাধারণ প্রশ্ন, সেটা হচ্ছে তাহলে যে 16 জন আসবে, এই 16 জন তো ক্লিয়ারলি আমি বলছি, যেমন আমাদের রাজ্যের এখন শাসন ক্ষমতায় রয়েছে তৃণমূল, তো তাহলে কি টিএমসি পার্টি একাই ওদের বহুমত রয়েছে এবং বেশিরভাগ বিধায়ক তৃণমূলেরই, তাহলে যদি ভোটিং হয় তাহলে তো ওরাই সমস্ত কিছু ঠিক করে দেবে, ওরা যাদেরকে ভোট দেবে তারাই শুধুমাত্র যাবে, বাদ বাকি কোনো পার্টির লোক তো যেতেই পারবে না। এরকম কি? না, এরকম নয়। সেই জন্য ভোটটাকে করা হয়েছে সিঙ্গল ট্রান্সফারেবল অ্যান্ড প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এই যে সংবিধানকে কেন এত সুন্দর বলা হয়, সংবিধান রচনা করা হয়েছে একটা অদ্ভুত ভাবে, মানে কোনো মানে আমাদের দেশের নেতাদের এখন যে অবস্থা, তাতে এখন না বলাই ভালো যে কতটা বিচ্ছিরি অবস্থা, যে এরা পারলে দেশকে বিক্রি করে দেবে। ঠিক আছে, তো
সেই রকম অবস্থা। তো সেই জায়গায় তাদেরকে আটকে রেখেছে শুধুমাত্র আমাদের সংবিধান। এটাকে মাথায় রাখবে সবসময়, শুধু এইটুকু জিনিস মাথায় রাখবে যে সংবিধান শুধু আটকে রেখেছে, নাহলে এরা আমাদের দেশকে হয়তো আবার বেঁচে দিত কারোর কাছে, কিচ্ছু যায় আসতো না। তো এই যে এমএলএরা রয়েছে, এই এমএলএরা যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন রয়েছে, এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের জন্য এরা নিজেদের দলের সবাইকে পাঠাতে পারবে। যেমন একটা কথা বলি, আমাদের রাজ্যে একটা সিম্পল এক্সাম্পল, এখানে আমাদের রাজ্যে সিপিআইএম থেকে একজন রাজ্যের সভাপতি মানে রাজ্যসভায় রয়েছে, কিন্তু এরা কিন্তু একটাও ভোট পায়নি লাস্ট বিধানসভায়। ঠিক আছে, তো তাহলে ইনি কি করে রাজ্যসভার মেম্বার? এটাই হচ্ছে খেলা। তাহলে এই যেহেতু প্রত্যেকটা পার্টির একটা করে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকবে, সেই জায়গায় একে যে সাপোর্ট করেছে, একে সাপোজ কোনো একটা পার্টি অন্য কোনো পার্টি একে সাপোর্ট করে সে তাদের কাছ থেকে এদের লিস্ট পাঠিয়েছে এবং তাকে পাঠানো হয়েছে রাজ্যসভা। তো এই রকম হয় জিনিসগুলো। 16 জনের মধ্যে 16 জনই যে রুলিং পার্টির থাকবে এরকম নয়, যার যেরকম প্রপোর্শন রয়েছে সেরকম প্রপোর্শনে তারা তাদের থেকে রাজ্যসভায় মেম্বার পাঠাবে। তাহলে এই গেল টোটাল জিনিসটা, রাজ্যসভায় কতজন মেম্বার থাকছে। কি কি জিনিস জানার মতো, 1971 সেন্সাস অনুযায়ী, এই যে 1971 সেন্সাস অনুযায়ী করা হবে, এইটা বলা রয়েছে আর্টিকেল 82 তে, মানে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সিটস। ঠিক আছে, কোন সেন্সাস অনুযায়ী আমাদের রাজ্যসভা এবং লোকসভার সিটগুলোকে ঠিক করা হবে, সেটা কোথায় বলা রয়েছে, আন্ডার আর্টিকেল 82 তে বলা রয়েছে যে এই সিটগুলোকে এখন ডিস্ট্রিবিউট করা হবে 1971 এর সেন্সাস অনুযায়ী। 2026 পরে যখন বাড়বে তখন নতুন সেন্সাসে আমরা এটাকে সিটগুলোকে ডিস্ট্রিবিউট করবো এবং তখন সিটের সংখ্যাও বাড়বে। তাহলে এটা গেল রাজ্যসভা। এবার যেটা সব থেকে এখন যেটা চর্চার বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্টের পদত্যাগপত্র বা ভাইস প্রেসিডেন্টের কি রোল পার্লামেন্টে। দেখো, প্রত্যেকটা পার্লামেন্টে যখন অধিবেশন চলে তখন অধিবেশনে একজন করে চেয়ারে বসে থাকেন, একজন করে চেয়ারপারসন থাকে। ঠিক আছে, সেই চেয়ারপারসনটা কে হবে? রাজ্যসভায় চেয়ারপারসন সবসময় হবেন, রাজ্যসভার চেয়ারম্যান বা চেয়ারপারসন সবসময় হবেন ভারতের উপরাষ্ট্রপতি। তার এটাকে বলা হয় পদাসীন, মানে হচ্ছে তিনি যখনই ভারতের উপরাষ্ট্রপতি হবেন তখনই তাকে ধরে নেওয়া হবে তিনি রাজ্যসভারও চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। কোনো আলাদা কোনো তার জন্য ভোটিং বা তার জন্য আলাদা কোনো প্রসিডিয়ার্স কিচ্ছু নেই। যখনই আমাদের উপরাষ্ট্রপতি নির্বাচন হবে, যেমন এখন আবার উপরাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, উপরাষ্ট্রপতির নির্বাচন যখনই একদিন উপরাষ্ট্রপতি নতুন আসবেন তখনই তিনি সঙ্গে সঙ্গে তিনি এক্স অফিসিও চেয়ারম্যান হিসেবে চলে যাবেন কোথায়, রাজ্যসভায়। এবং তিনি রাজ্যসভার সমস্ত অধিবেশন তার আন্ডারেই চলবে পরবর্তী সময়। তাহলে এখন কি রাজ্যসভার চেয়ার ফাঁকা? না, এখন যে ডেপুটি চেয়ারম্যান আছে সেই ডেপুটি চেয়ারম্যান সেই রাজ্যসভার চেয়ারম্যানের জায়গা, মানে আমাদের রাজ্যসভার চেয়ারম্যানের জায়গা তিনি দেখছেন। তাহলে এটা গেল রাজ্যসভা। রাজ্যসভার আর কিছু ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, রাজ্যসভার ইম্পর্টেন্ট জিনিস বলতে এরপরে রাজ্যসভা কেন আপার হাউস বলা হয়। দেখো, রাজ্যসভা কত বছরের জন্য হয়? রাজ্যসভার মেয়াদ, রাজ্যসভার মেম্বারদের টার্ম কতদিন পর্যন্ত? সেটা হচ্ছে 6 বছর। রাজ্যসভার মেম্বারসদের টার্মস কতদিন? 6 বছর। যদি বলে রাজ্যসভার মেম্বারসদের টার্ম কতদিন, তাহলে হচ্ছে প্রত্যেকই মেম্বারের টার্ম কতদিন? 6 বছর। কিন্তু যদি বলা হয় রাজ্যসভার মেয়াদ কতদিন, বলবে রাজ্যসভার কোনোদিন ভঙ্গ হয় না। রাজ্যসভা এমন একটা সভা যেটা কোনো সময় ভঙ্গ হয় না, মানে রাজ্যসভা ভঙ্গ কোনো সময় হবে না। রাজ্যসভা একটা স্থায়ী সভা। যদি বলা হয় পার্লামেন্টের কোন হাউস বা কোন কক্ষ স্থায়ী হাউস বা পার্মানেন্ট হাউস কোনটা, যদি পার্মানেন্ট হাউস বা স্থায়ী কক্ষের কথা বলা হয় তাহলে কোনটা সেটা হচ্ছে রাজ্যসভা, কোনো সময় ভঙ্গ হয় না। তাহলে স্যার কি করে এটা 6 জন যে মেম্বার, মানে মেম্বাররা যে 6 বছরের টার্ম, তাহলে 6 বছর পর চলে যাওয়ার পরে তখন তো একবার করে না একবার ভাঙতে হবেই। মানে সাপোজ এখন ধরো 2020 সালে যারা রাজ্যসভার মেম্বার হয়েছে তারা 6 বছর পরে রিটায়ার করবে, তাহলে 2026 সালে সেই একবার না একবার তো ভাঙবেই। 2026 সালে তো সবাই রিটায়ার হবে, তারপরে তো না হয় আবার ইলেকশন হবে, আবার সবকিছু হবে, তারপরে এরা আসবে। তো কিছুদিনের জন্য তো ভাঙতে হবে না, যাতে না ভাঙে তার জন্য কি করা রয়েছে, তার জন্য এখানে একটা সিস্টেম করা রয়েছে। সেটা হচ্ছে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর এদের মেম্বারসদের রিটায়ার করা হবে। মানে আজকে যে নিযুক্ত হলো সে 6 বছর পরে তার টার্ম শেষ হবে, তাহলে আবার 2 বছর পরে
কিছু মেম্বার 2 বছর পরে সরে যাবে, সেই জায়গায় নতুন মেম্বার আসবে। এরকম করে করে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর মেম্বারকে আনা হয়। আজকে যারা নিযুক্ত হচ্ছে তারা 2026 সালে, 2022 সালে যারা নিযুক্ত হবে তারা 2028 সালে। এরকম ভাবে প্রসেসটাকে চালু করা হয়, প্রত্যেক 2 বছর অন্তর অন্তর তাদের রিটায়ারমেন্টের ডেট ঠিক করা হয়। সেই হেতু তার ফলেই রাজ্যসভা কোনো সময় ভঙ্গ হয় না, এটা স্থায়ী সংসদ হিসেবে থেকে যায়, স্থায়ী কক্ষ হিসেবে থেকে যায়, পার্মানেন্ট হাউস হিসেবে থেকে যায়। কিন্তু এই জিনিসটা লোকসভার ক্ষেত্রে হয় না, এই জিনিসটা লোকসভার ক্ষেত্রে কিন্তু হয় না। এইটা কোথায় বলা রয়েছে? এটা বলা রয়েছে আর্টিকেল 83-তে। কোথায় বলা রয়েছে? আর্টিকেল 83-তে। এটা তো রাজ্যসভা, 81 হচ্ছে লোকসভা, 82 হচ্ছে ওই যে বললাম রিঅ্যারেঞ্জমেন্ট অফ সিটস, 83-তে বলা রয়েছে যে টার্ম অফ হাউসেস। আমি লোকসভার হাউসের কথাও আসবো, দুটো হাউসের কথাই কোন আর্টিকেলে বলা রয়েছে? 83-তে। দুটো হাউসের কথাই, দুটো টার্মের কথাই বলা রয়েছে 83-তে, দুটো হাউসেরই টার্মের কথা। আর কি কি রাজ্যসভায় মেম্বার হওয়ার জন্য কোয়ালিফিকেশন কি কি লাগবে? রাজ্যসভায় মেম্বার হওয়ার জন্য কোয়ালিফিকেশন লাগে হচ্ছে বয়স হতে হবে 30 বছর। বয়স হতে হবে কত? 30 বছর। এই জন্য এদেরকে বলা হয় বুড়োদের হাউস। এবং একটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা দরকার হয় রাজ্যসভার মেম্বারের জন্য। যে কেউ রাজ্যসভার মেম্বার হতে পারে না। একটা জিনিস মাথায় রাখবে, আমাদের লোকসভায় কিন্তু কোনো শিক্ষাগত যোগ্যতার তেমন কোনো প্রাবধান বা তেমন কোনো কিছু আমরা কনস্টিটিউশনে দেখি না। ঠিক আছে? কোনো রকমের শিক্ষাগত যোগ্যতা ছাড়াই যে কেউ লোকসভার মেম্বার হতে পারে, কিন্তু রাজ্যসভায় কিন্তু সেটা হয় না। সেহেতু রাজ্যসভাকে শিক্ষিতদের হাউস বা শিক্ষিতদের কক্ষ বলা হয়ে থাকে। ঠিক আছে? 30 বছর মিনিমাম বয়স হতে হবে। সে দেউলিয়া হবে না কোনো রকম ভাবে, দেউলিয়া মানে ইনসলভেন্ট হবে না কোনো রকম ভাবেই। দ্যাট মিনস তার সম্পত্তি এটুকু থাকবে যেন তার যা দেনা রয়েছে সেটাকে সে মিট আপ করতে পারে। তার যেন তিনি যেন ওই যেরকম ওই কি বলে মেহুল চোকসি বা তোমার ওই কি ছিল ওটা নাম কি, আরে কিংফিশারের যে মালিক ছিল, যাই হোক নামটা এখন মনে পড়ছে না, তো তার মতো যাতে না হয় যে পয়সা নেই দেশ ছেড়ে পালিয়েছে, এরকম যেন অবস্থা না হয়ে যায়, যে দেউলিয়া যেন না হয়, সেই রকম কোনো ব্যক্তি হবে না। তারপর সে মিনিমাম অন্তত পাগল হবে না। ঠিক আছে? আনসাউন্ড মাইন্ডেড হবে না। তো এই ধরনের মিনিমাম যে যোগ্যতা, সিটিজেন অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতেই হবে, তাকে ইন্ডিয়ান সিটিজেন হতেই হবে। এই কিছু মিনিমাম যে কোয়ালিফিকেশনগুলো সেগুলো দরকার হয় রাজ্যসভার মেম্বার হতে গেলে। এবার আমরা চলে আসি কোথায় না, লোকসভার ক্ষেত্রে। লোকসভায় কি হয়, লোকসভার গঠন কিরকম এবং লোকসভাকে কিরকম ভাবে আমরা দেখছি কারা কারা এসে বসে। তাহলে রাজ্যসভা বোঝা গেল রাজ্যসভায় কারা বসে। রাজ্যসভায় স্টেটের যে কাউন্সিল, স্টেট থেকে যে এমএলএরা কিছু নমিনেট করে ভোটিং এর মাধ্যমে, ভোটিংটা কিরকম হয়, সিঙ্গেল, ট্রান্সফারেবল, তারপর হচ্ছে তোমার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এরকম ভাবে এই ভোটিং সিস্টেমে তাদেরকে পাঠানো হয় রাজ্যসভায়। মোটামুটি তারা তাদের মেয়াদ কতদিন? 6 বছর। প্রত্যেকটি মেম্বারের মেয়াদ 6 বছর এবং প্রত্যেক 2 বছর অন্তর অন্তর রিটায়ার করা হয় যাতে রাজ্যসভা স্থায়ী থাকে। সুতরাং রাজ্যসভাকে স্থায়ী কক্ষ বা পার্মানেন্ট হাউসও বলা হয়ে থাকে। রাজ্যসভায় ঢুকতে গেলে মিনিমাম 30 বছর বয়স হতে হবে, আনসাউন্ড মাইন্ডেড হলে হবে না, আর আর কি হবে, ইনসলভেন্ট হলে হবে না, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এই হচ্ছে রাজ্যসভার কতগুলো সিট? 250টা ম্যাক্সিমাম সিট। 5টা সিট, অ্যাকচুয়ালি 5টা সিট এখানেও রেখে দেওয়া হয়েছে, 5টা সিট লোকসভাতেও রিজার্ভ করে রাখা হয়েছে। যেহেতু পাক অকুপাইড কাশ্মীর, যেটা পিওকে আর আকসাই চীন, এই যে চীন যেটাকে অকুপাই করে রেখেছে, এই জায়গা যখন পরবর্তীকালে আমাদের কাছে আসবে, সেই জায়গার সিট দেওয়ার জন্য, সেই জায়গাকে সিট দেওয়ার জন্য ওটাকে আমাদের রিজার্ভ করে রাখা হয়েছে। যখন নতুন পার্লামেন্ট হবে সেখানেও রিজার্ভ থাকবে। আর রাজ্যসভায় 12 জন নমিনেটেড মেম্বার থাকে। এই কথাটা হয়তো আমি বলিনি, 12 জন নমিনেটেড মেম্বার থাকে। সেই 12 জন নমিনেটেড মেম্বারকে কারা নমিনেট করে না, প্রেসিডেন্ট নমিনেট করে। তারা কোথা থেকে নমিনেটেড হয়? তারা হয় বিভিন্ন ফিল্ড থেকে, আর্টস, সায়েন্স, সোশ্যাল সার্ভিস, আর্টস, সায়েন্স, সোশ্যাল সার্ভিস আর লিটারেচার। ঠিক আছে? লিটারেচার, এই 4টে সেক্টর থেকে তারা কিন্তু নমিনেটেড হয়। কি কি? আর্ট, সায়েন্স, সোশ্যাল সার্ভিস আর লিটারেচার। যদি কেউ স্পোর্টস থেকে নির্বাচিত হয়ে থাকেন তাহলে তাকে এই 4টে পার্টের মধ্যে কোথাও ঢুকিয়ে দেওয়া হয়। যদি সোশ্যাল সার্ভিস হয় তাহলে সোশ্যাল সার্ভিসের ভিতরে ঢুকিয়ে দেওয়া, আর কোনো জায়গায় জায়গা নেই, সোশ্যাল সার্ভিসের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। সুতরাং স্পোর্টস থেকে যদি কেউ যায়, যেমন এখন আমাদের পার্লামেন্টে রাজ্যসভায় পিটি ঊষা আছেন, তিনি স্পোর্টস থেকেই গেছেন, কিন্তু পিটি ঊষা স্পোর্টস থেকেই গেছেন। পিটি ঊষা কে? পিটি ঊষা দৌড়ের জন্য বিখ্যাত, তাই তো? তো পিটি ঊষা গেছেন, পিটি ঊষা কোন কোন সেক্টর থেকে গেছেন? স্পোর্টসের থেকে তো অবশ্যই গেছেন, কিন্তু তাকে সোশ্যাল সার্ভিসের থেকেই তাকে নেওয়া হয়েছে। তাহলে এই হচ্ছে 4টে ফিল্ড, যে ফিল্ডের থেকে 12 জন মেম্বারকে নমিনেট করে কে? এইটা নমিনেট করার একমাত্র অধিকার কার আছে? প্রেসিডেন্টের।
কিন্তু অধিকার তো আছে প্রেসিডেন্টের। প্রেসিডেন্টকে যে বলেছি না, প্রেসিডেন্ট নামমাত্র প্রধান, এদেরকে নমিনেট করে দেয় কাউন্সিল অফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টারের টিম, এদেরকে নমিনেট করে এদের নাম পাঠায়, প্রেসিডেন্ট শুধু লাস্টে তাদের নামের উপর সিগনেচার করে যে ঠিক আছে এরাই হবেন। ঠিক আছে, সব সময় প্রেসিডেন্টের পিছনে একটা অ্যাডভাইজারি কমিটি লাগিয়ে দেওয়া রয়েছে, তারাই যা বলবে প্রেসিডেন্ট তাই এসে বলবে। প্রেসিডেন্ট সেশনের শুরুতে, যে কোনো যখন সেশন হয় পার্লামেন্টের সেশন তিনটে, তো তিনটে সেশনের শুরুতে প্রেসিডেন্ট এসে যে বক্তৃতা দেবে, মানে প্রেসিডেন্ট সভা ডাকতে হয়, সেশনকে ডাকতে হয়, এটা পরে আর্টিকেলে পড়াবো, আর্টিকেল 85। তো সেই আর্টিকেল যখন মানে তিনি যখন ডাকবেন, যে পেপারটা পড়ে ডাকেন সবাইকে, সেটাও ঠিক করে দেয়, সেটাও লিখে দেয় হচ্ছে এই মানে কাউন্সিল অফ মিনিস্টারের যে মেম্বাররা থাকে তারাই লিখে দেয়। সুতরাং প্রেসিডেন্ট নিজের থেকে কিছু কোনো সময় করে না, যা করে তাই সবার, এই যে প্রেসিডেন্টের যে কাউন্সিল অফ মিনিস্টার থাকে তাদের মানে তাদেরকে অ্যাডভাইজারি কমিটি বলে না, তাদেরকে তাদের অ্যাডভাইস নিয়ে তারা যেটা বলে সেটাই করে চলে যায়। ঠিক আছে, এই হচ্ছে প্রেসিডেন্টের আমাদের দেশের মানে মূলত এইভাবেই চলে। এই গেল 12 জন মেম্বার যাদেরকে প্রেসিডেন্ট নমিনেট করবে। ঠিক আছে, আর 233 জন ইলেক্টেড, এটা গেল। এবার আসছি আমরা কোথায় না, লোকসভায়। লোকসভায় কি হয়, লোকসভাটা একটু দেখে নিন। লোকসভায় লোকসভায় মেম্বার থাকবে, তাই তো? লোকসভায় কতজন মেম্বার থাকবে? লোকসভায় কতজন মেম্বার থাকবে? লোকসভায় মেম্বার থাকবে 550 জন ম্যাক্সিমাম। স্ট্রেংথ এখন কত? 545। যে বললাম 5 জন মেম্বার সবসময় রিজার্ভ করে রেখে দেওয়া হবে, কোনটা? ওই পিওকে আর আক্সাইজেনের জন্য। দুজন এখানে, তাছাড়াও দুজনকে এখানে অ্যাংলো ইন্ডিয়ান, অ্যাংলো ইন্ডিয়ান মানে কারা জানো? এই যে ব্রিটিশরা যখন থাকতো ইন্ডিয়াতে, তখন তাদের যে তারা যে ইন্ডিয়াতে এসে বিয়ে করে নিত বা এখানে সেটেল হয়ে গেছে যারা, তাদেরকে অ্যাংলো ইন্ডিয়ান বলা হয়। তো এই অ্যাংলো ইন্ডিয়ানসদের আগে, এখন নেই, এইটা তুলে দেওয়া হয়েছে, আগে কিন্তু অ্যাংলো ইন্ডিয়ানসদের জন্য 2টো সিট রিজার্ভ থাকতো, কিন্তু এখন এটাকে তুলে দেওয়া হয়েছে। সুতরাং এখন হচ্ছে 543টা মোটামুটি সিট রয়েছে, ইলেক্টেড মেম্বাররা 543টা ইলেক্টেড মেম্বার এখানে আসবে। এবার তারা কারা? তাদেরকে বলা হয় মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি। ঠিক আছে, এই মেম্বার অফ পার্লামেন্টরা কোথা থেকে আসবে? দেখবে আমাদের প্রত্যেকটা স্টেটে যখন প্রধানমন্ত্রীর ভোট হয়, মানে লোকসভার ভোট হয়, তখন লোকসভার ভোটে আমরা ভোট দিতে যাই এবং আমাদের নিজস্ব অঞ্চলের এমপিকে আমরা ভোট দিই, মেম্বার অফ পার্লামেন্টকে আমরা ভোট দিই। এই যে মেম্বার অফ পার্লামেন্টকে আমরা ভোট দিচ্ছি, সেই প্রত্যেকটা মেম্বার অফ পার্লামেন্ট প্রত্যেকটা স্টেট থেকে যতজন মেম্বার অফ পার্লামেন্ট আছে, অবশ্যই প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে থাকবে, প্রত্যেকটা স্টেটেই থাকবে, তো সব মিলিয়ে 543 জন ম্যাক্সিমাম এখানে গিয়ে বসে। টোটাল 543 জন, সব স্টেট মিলিয়ে, সব পুরো দেশে টোটাল এমপি। টোটাল এমপির স্ট্রেংথ কত তাহলে? 543টা। টোটাল এমপির স্ট্রেংথ 543টা। এই জন্য দেখবে 272 হচ্ছে ম্যাজিক ফিগার বলা হয়। 272কে ম্যাজিক ফিগার বলা হয়। কেন 272কে ম্যাজিক ফিগার বলা হয়? কারণ এই সিটের, এই যারা কোনো, যখন প্রধানমন্ত্রীর ভোট হবে, মানে লোকসভার যখন ভোট হবে, তখন 272 যে পেয়ে গেল, 272-এর বেশি যে পেয়ে গেল, মানে সে এককভাবে বা এককভাবে যদি পেয়ে যায় তাহলে ঠিক আছে। সাপোজ একদম সিম্পলি এক্সাম্পল নিয়ে ভাব, বিজেপি কংগ্রেস দুটো বড় দল, যদি বিজেপি 272টা সিট পেয়ে গেল, তার মানে এর অর্ধেকের বেশি হয়ে যাচ্ছে, তাই তো? এর অর্ধেকের বেশি হয়ে যাচ্ছে। তো অর্ধেকের বেশি সিট যখনই এ পেয়ে যাচ্ছে, যদি বিজেপি পেয়ে থাকে বিজেপি, যদি কংগ্রেস পেয়ে থাকে কংগ্রেস, তাহলে তারাই সরকার গঠন করবে, তারাই, তাদের দলের কেউ একজন প্রধানমন্ত্রী হবে এবং তাদের দলেরই সব কাউন্সিল অফ মিনিস্টার, তাই মানে মিনিস্টাররা তারাই তাদের দলেরই হবে। এটাই হচ্ছে পার্লামেন্টারি সিস্টেমের ভোটিং সিস্টেম বা ইলেকশন সিস্টেম, এটাই নিয়ম। তাহলে 272 জন হয়ে গেল। এই 272 জনকে নিয়ে যে সরকার গঠন হলো, যদি একক না পায় তাহলে কি হবে? তাহলে তাকে বলা হবে কোয়ালিশন গভর্নমেন্ট। তাকে কি বলা হবে? কোয়ালিশন গভর্নমেন্ট, মানে গঠবন্ধনের সরকার। কি সরকার? গঠবন্ধন সরকার, মানে জুড়ে সরকার হয়েছে। যেমন এখন যে অবস্থা, সেটা হচ্ছে এনডিএ জোট সরকার গঠন করেছে এবং এই এনডিএ জোটের সরকারের মধ্যে নীতিশ কুমার রয়েছে, চন্দ্রবাবু নাইডু রয়েছে, এদেরকে লাস্ট পর্যন্ত নিতে হয়েছিল বিজেপিকে, জোর করে এদেরকে ধরে নিয়ে এসেছে যে আয় আমার হচ্ছে না, আমি সরকার গঠন করবো, তোরা আয়। এই জন্য এদের পাওয়া সবসময় বেশি হয়, এরা যা বলবে এদেরকে দিতে হবে। এবার যদি কোনো সময় এরকম হয় যে সরকারের, জোট সরকারের মধ্যে থেকে কেউ তুলে নিল, সাপোজ এখন নীতিশ কুমারের সঙ্গে খুব ঝগড়া হলো, রাত্রিবেলা ফোন করলো মোদিকে, মোদিকে সঙ্গে হেভি ঝগড়া হলো, মোদিজির সঙ্গে ঝগড়া হওয়ার পর নীতিশ কুমার সকালবেলা বলে দিল যে আমি আমার সরকার, আমি আমার সিট তুলে নিচ্ছি, আমি থাকবো না এই জোটে, এনডিএ জোটে। ব্যাস, পরের দিন সরকার কিন্তু বন্ধ। পরের দিন কংগ্রেস লোকসভায় গিয়ে প্রেসিডেন্টকে বলবে যে ইয়ে আনবে, এদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে, যে এদের নেই, এদের সিট নেই। প্রেসিডেন্ট তখন দেখবে যে না, এদের সিট সত্যিই তো নেই, এদের টোটাল সরকার গঠন করার মতো ম্যাজিক ফিগার নেই, তখন প্রেসিডেন্ট এদেরকে
পার্লামেন্ট থেকে বের করে দেবে, বের করে দিয়ে বলবে যে হয় তাড়াতাড়ি জোট গঠন করো, আর না হলে আবার রিইলেকশন হবে। ঠিক আছে, আবার রিইলেকশন হবে কিসের জন্য? না আবার রিইলেকশন হবে বা কংগ্রেসকে বলবে যে তোমরা যদি সরকার গঠন করতে পারো তাহলে তোমরা সরকার গঠন করো, আর যদি না গঠন করতে পারো তাহলে আবার রিইলেকশন হবে। এরকম হয়েছে, এরকম অনেকবারই হয়েছে। যেমন বিজেপিরই একবার অটল বিহারী বাজপেয়ী যখন সরকারে ছিল তখন মাত্র 13 দিনের জন্য সরকার গঠন করতে পেরেছিল, তারপরে জোট তুলে নিয়েছিল, যে জোট যাদের সঙ্গে জোট করেছিল তারা তুলে নিয়েছিল, তারপরে আবার অন্য কংগ্রেস সরকার গঠন করেছিল। এরকম হতেই থাকে, আমাদের ইন্ডিয়াতে এরকম প্রায় হয়েছে। ঠিক আছে, তো তো এই ঘটনাগুলো সেই ক্ষেত্রে ঘটে থাকে। যদি একক কেউ কোয়ালিশন সরকার যদি হয়, কোয়ালিশন সরকারে এই সমস্যাগুলো থেকে যায়, যে সমস্যাগুলোর জন্য সরকার মাঝে মানে সরকার ভঙ্গ হতে পারে বা পার্লামেন্ট ভঙ্গ হয়ে যেতে পারে, এবং সেই সময় প্রেসিডেন্সিয়াল রুল চলে আসে এবং ইমিডিয়েটলি আবার রিইলেকশন হওয়ার পরে আবার পার্লামেন্টের গঠন হয়। তাহলে লোকসভাকে আমরা কি জানলাম, যেমন রাজ্যসভা পার্লামেন্ট হাউস ছিল, লোকসভা কিন্তু পার্লামেন্ট হাউস না, এটাকে বলা হয় টেম্পোরারি হাউস। প্রত্যেক 5 বছর অন্তর অন্তর লোকসভা ভাঙবে, আবার নতুন করে যারা সরকার গঠন করবে তারা এসে আবার যারা এমপি হয়ে জিতে আসবে সেই এমপিরা এসে এখানে বসবে, এবং সেই এমপিদের মধ্যেই কয়েকজনকে নিয়ে মিনিস্টার তৈরি করা হবে, কয়েকজনকে নিয়েই প্রধানমন্ত্রী তৈরি হবে, এর মধ্যে এই এমপিদের মধ্যেই প্রধানমন্ত্রী তৈরি হবে, এর মধ্যেই কাউন্সিল অফ মিনিস্টার তৈরি হবে। তাহলে রাজ্যসভার কি কাউন্সিল অফ মিনিস্টার তৈরি করার কোনো ইয়ে নেই, অধিকার নেই? না, আছে। আমাদের কনস্টিটিউশন বলছে রাজ্যসভার মেম্বাররাও মিনিস্টার হতে পারে। যেমন এই এখনো আছে, এখনো 11 জন রাজ্যসভার মেম্বার আছে, 11 জন রাজ্যসভার মেম্বার আছেন যারা মিনিস্টারে কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে রয়েছে, তারাও মিনিস্টার। সুতরাং রাজ্যসভার যারা মেম্বার তারাও মিনিস্টার হতে পারে, অনলি লোকসভার মেম্বাররা নয়। ভালো করে মাথায় রাখবে, কোয়েশ্চেন এখান থেকে আসে। অনলি লোকসভার মেম্বার নয়, রাজ্যসভার মেম্বাররাও মিনিস্টার হওয়ার যোগ্যতা রাখেন। ঠিক আছে, তাদেরকেও করা যায়। যেমন প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী নিজে মেম্বার অফ পার্লামেন্ট মানে কি, তোমাকে কোনো একটা কনস্টিটিউশন থেকে জিততে হবে, কনস্টিটিউয়েন্সি থেকে জিততে হবে। যদি তুমি না জিতো তখন তুমি কি করবে? তখন বাইপাস করে দেওয়া হয় কোথায়? রাজ্যসভায় তার নাম নমিনেট করে দেওয়া হয়, এবং রাজ্যসভা থেকে সে হয়ে চলে আসে মিনিস্টার হওয়ার জন্য, বা লোকসভায় চলে আসে। এইভাবে বাইপাস করে খেলাগুলো চলে। ঠিক আছে, তো তাহলে এইখানে বোঝা গেল 543 জন এমপি থাকবে, সেই 543 জন এমপির মধ্যেই কাউন্সিল অফ মিনিস্টার হবে, প্রধানমন্ত্রী হবে, যাদের এবার যেটা বললাম ওই ম্যাজিক ফিগার, এখানেও একটা ভাগ থাকে, যে ভাগের মধ্যে এই যে এইটাকু সাপোজ ধরো এইটুকু হচ্ছে, এখন সাপোজ যেহেতু বিজেপি এনডিএ জোট রয়েছে, তো এইটুকু হচ্ছে এনডিএ এর যত মেম্বার অফ পার্লামেন্ট এনডিএ, আর এদিকে হচ্ছে আমাদের ইন্ডিয়া জোটের যে মেম্বার অফ পার্লামেন্টরা তারা রয়েছে, তারা বসে থাকবে। ঠিক আছে, তাদের সংখ্যা কম আর এদের সংখ্যা বেশি। এইভাবেই সেশন চলে, এইভাবেই সমস্ত কিছু অধিবেশন চলে, সমস্ত কিছু এইভাবেই চলে। তো এখানে জায়গা আছে। এবার এখানেও এইটাও 1971-এর সেন্সাস অনুযায়ী এই সিট সংখ্যা। এখানে যোগ্যতা কত? এখানে মেম্বারসদের এখানে তাহলে রাজ্যসভার টার্ম কতদিন? প্রত্যেকটা রাজ্যসভা লোকসভার টার্মস 5 বছর। এখানে কত? 5 বছর। রাজ্যসভায় কত ছিল? 6 বছর। এখানে কত? 5 বছর। এটা কি স্থায়ী হাউস? না, এটা ভেঙে যাবে। কোন সময় ভাঙবে? 5 বছর পর পর ভাঙতে থাকবে। আর 5 বছরে যদি আগে যদি অনাস্থা প্রস্তাব চলে আসে, মানে যদি এরা যদি সিট, এদের জোট যদি ভেঙে যায়, যারা সংখ্যাগরিষ্ঠ রয়েছে তাদের জোট যদি ভেঙে যায়, তারা যদি সরকারের উপর সরকারের আস্থা, মানে সরকারের আস্থা, দ্যাট মিনস সরকার যদি না করার মতো তাদের অবস্থা থাকে, পজিশন থাকে, তাহলে সেই সময়ও লোকসভা ভঙ্গ হয়ে যায়। কে ভঙ্গ করেন? না, লোকসভা ভঙ্গ করার অধিকার কার থাকে? প্রেসিডেন্টের থাকে। তাহলে এখানে গেল। এইবার রাজ্যসভায় যেরকম চেয়ারম্যান ছিল, একজন চেয়ারম্যানশিপ করছিলেন, তিনি ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি। তাহলে লোকসভায় নিশ্চয়ই যখন এই অধিবেশন হবে বা কিছু হবে, দেখেছো অধিবেশন কোনো সময় টিভিতে মারামারি হয়, এই হয় সেই হয়, তো মারামারি করছে, একে অপরকে যাচ্ছে না, তাই মানে বলছে। তো এইসবের যে আরেকজন বসে থাকে, মানে সুপ্রিম কোর্ট বা কোর্টে যেরকম জাজরা বসে থাকে, সেরকম আরেকজন বসে থাকেন, তাকে বলা হয় স্পিকার। তাকে কি বলা হয়? যিনি এইসব অত্যাচার সহ্য করে, চুপচাপ অত্যাচার সহ্য করে, মানে এই এমপিদের অত্যাচার সহ্য করে চুপচাপ, মারামারি, লাঠালাঠি, ঝগড়াঝাগড়ি এসব সহ্য করে, তাকে বলা হয়, সেই নিরীহ ব্যক্তিটার নাম হচ্ছে স্পিকার। যেমন আমাদের এখনকার স্পিকার হচ্ছে ওম বিড়লা সাহেব। তো তিনি চুপচাপ বসে এদের সার্কাস বা কাউতালি দেখতে থাকেন, এবং এই দেখতে থাকার জন্য তাকে বেতন দেওয়া হয় বা মাইনে দিয়ে রাখা হয়। তো এই যে স্পিকার, এই স্পিকার লোকসভায় যে চেয়ারম্যানশিপ করবে, লোকসভার যে বসে থাকবে, তাকে বলা হবে স্পিকার। ঠিক আছে, তিনি যতক্ষণ পর্যন্ত তিনি থাকবেন ততক্ষণ পর্যন্ত সমস্ত ক্ষমতা, মানে পার্লামেন্টের লোকসভার সমস্ত ক্ষমতা স্পিকারের উপর থাকবে। তিনি যদি কাউকে
বেরিয়ে যেতে বলেন তাহলে বেরিয়ে যেতে হবে, তিনি যদি কাউকে থাকতে বলেন তাহলে থাকতে হবে। মানে যতক্ষণ জন্য কোনো সেশন চলবে ততক্ষণের জন্য, মানে ধরতে পারো অফিসের বস যেরকম হয় সেই অফিসের বস তিনিই থাকবেন, তিনি যাকে যেরকম বলবে সেই হিসাবে বলতে দিতে হবে। যেমন এই মাঝে মাঝে রাহুল গান্ধী বলেন না যে আমাকে বলতে দেওয়া হচ্ছে না, আমাকে বলতে দেওয়া হচ্ছে না, আমার স্পিকার বন্ধ করে রেখেছে। তো এইসব সমস্ত কিছুই স্পিকারের হাতেই থাকে, ঠিক আছে? তো তিনি কার স্পিকার অফ করবে, কার স্পিকার অন করবে, সমস্ত কন্ট্রোল একটা প্যানেলে, একটা কম্পিউটার প্যানেলে প্রত্যেকটা কন্ট্রোল স্পিকারের হাতে থাকে। স্পিকার মহাশয় যার যেরকম, মানে যদি কেউ অপশব্দ ব্যবহার করলো তাকে বলা যে না এইসব শব্দ ইউজ করা যাবে না, পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ যেগুলো সেই ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। তো এই ধরনের কাজগুলো কে করে থাকে? স্পিকার করে থাকে। লোকসভার ক্ষেত্রে, রাজ্যসভার ক্ষেত্রে আমাদের ভাইস প্রেসিডেন্ট বা চেয়ারম্যান বলা হয়, চেয়ারম্যান করে থাকে। এটাও 1971-এর সেন্সাস অনুযায়ী হয়। আর কি এখানে টার্ম কতদিন বললাম? 5 বছর হচ্ছে টার্ম এখানকার লোকসভার। আর এখানকার কোয়ালিফিকেশন কি না, এখানে যেরকম রাজ্যসভায় 30 বছর বয়স লাগে মিনিমাম হতে, এখানে 25 বছর হলেই তুমি লোকসভার মেম্বার হতে পারবে। তার মানে 25 বছর বয়সেই কেউ কিন্তু প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে বা মন্ত্রী হয়ে যেতে পারে, তাই তো? কারণ মেম্বার অফ পার্লামেন্ট যাই হবে, মেম্বার অফ পার্লামেন্ট যদি হওয়ার যোগ্যতা থাকে তাহলে তুমি মন্ত্রী হতে পারবে বা প্রধানমন্ত্রী হতে পারবে, যে কেউ হতে পারবে। আর যদি রাজ্যসভা দিয়ে আসতে চাও তাহলে তোমার মিনিমাম বয়স হতে হবে কত? 30 বছর। আর যদি তুমি মেম্বার অফ পার্লামেন্ট মানে লোকসভা দিয়ে আসতে চাও তাহলে তোমাকে যে কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে জিততে হবে, মেম্বার অফ পার্লামেন্ট হতে হবে। কত বছর বয়স? তুমি যদি 25 বছর বয়স হয়ে যাও তাহলে 25 বছর বয়সেই তুমি আমাদের দেশের কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী হয়ে যেতে পারো, কেউ তোমাকে আটকাবে না। কিন্তু মাথায় রেখে যে ওখানে গিয়ে মারামারি করো না বা অন্য কিছু করো না, ঠিক আছে? তো তাহলে এই হচ্ছে মোটামুটি রাজ্যসভা, লোকসভার, পার্লামেন্ট, আমাদের ইন্ডিয়ান পার্লামেন্ট কিভাবে চলে, কি তার বৃত্তান্ত, সমস্ত কিছু। আর এর থেকে যে কোয়েশ্চেনগুলো আসে, কোয়েশ্চেনগুলো কি আসে বলবো, পার্লামেন্টের থেকে এই যে আর্টিকেলগুলো রয়েছে এইগুলো আর্টিকেল, এবং আমি যে কোয়েশ্চেনগুলো এখানে ডিসকাস করলাম প্রত্যেকটা থেকে একটা করে কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং প্রায় এই সব জায়গা থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেনগুলো দেয়। এখন যেহেতু সরাসরি কোয়েশ্চেন খুব কম দেয়, সুতরাং ডিটেলসে পড়ার চেষ্টা করো। আরেকটা জিনিস সেটা হচ্ছে ইউপিএসসি ইপিএফওর কিন্তু নোটিফিকেশন এসে গেছে, আমি দেখছি, কিন্তু আমি এখনো পর্যন্ত ভিডিও ডিটেলস বানাইনি। তার কারণ হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন যতদিন না আসবে ততদিন পর্যন্ত আমি ভিডিও বানাবো না। অফিসিয়াল নোটিফিকেশন 26 তারিখে রিলিজ হওয়ার কথা আছে। 26 তারিখে যখনই অফিসিয়াল নোটিফিকেশন আমি ইউপিএসসি সাইটে দেখবো, আমি সেই নোটিফিকেশন নিয়ে ভিডিও তৈরি করব। কিন্তু ঘন্টা কিন্তু বেজে গেছে, তোমরা পড়াশোনা শুরু করে দাও। ইপিএসসি ইউপিএফও, ইউপিএসসি ইউপিএফওর এও, ইও এবং এপিএফসি, আমি আগেও বলেছি দারুণ পোস্ট, দারুণ তার স্যালারি স্ট্রাকচার। এবং যারা কমার্সের স্টুডেন্ট আছো তাদের কাছে আমি বারবার বলছি, আমার কমার্সের অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, অলরেডি আপলোড করা রয়েছে চ্যানেলে। আমি শুধুমাত্র এখন এইগুলো শেষ করে হিস্ট্রি, আর আমি এবার থেকে রেগুলার ক্লাস দেবো শুধুমাত্র ইউপিএসসি ইপিএফওর ক্লাস আমি ব্যাচ ঠিক করে দেবো। নোটিফিকেশনটা যেদিনই আমি দেখবো সেদিনই আমি ব্যাচ ঠিক করে দেবো। সেইখানে কতগুলো কিভাবে কোয়েশ্চেন করা হবে, কিভাবে ভিডিও মানে কিভাবে পড়ানো হবে, কিভাবে লেকচারগুলো আমি ডেলিভার করবো, সমস্ত কিছু আমি বলে দিচ্ছি। স্ট্র্যাটেজি নিয়ে, নতুন স্ট্র্যাটেজি নিয়ে আমি আসছি। তো তোমরা প্লিজ এই অপরচুনিটিটা মিস করো না, দারুণ অপরচুনিটি। এবং আশা করা যায় এরপর থেকে রেগুলার এই পরীক্ষাটা হবে, এবং যদি রেগুলার এই পরীক্ষাটা হয় তাহলে কিন্তু ইউপিএসসি লেভেলের পরীক্ষা এবং ইউপিএসসি লেভেলের পোস্ট কিন্তু তোমরা হোল্ড করতে পারো। শুধুমাত্র একটা এক্সাম দিয়ে, একটাই রিটেন, একটাই এমসিকিউ, একটা রিটেন, শুধুমাত্র এটা নয় যে একটা রিটেন মেন্স ফেন্স কিছু লিখতে হবে না, শুধু এমসিকিউ পেপার এবং একটা ইন্টারভিউ, এইটুকু করে কিন্তু তোমরা একটা ভালো পোস্ট পেতে পারো। সুতরাং রেডি হয়ে যাও, এখনই সময় চলে এসছে। যারা পড়াশোনা করছে তারা ভালো করে পড়াশোনা করো, আর যারা করছো না তারা শুরু করে দাও। দুটো জিনিস, সোশ্যাল সিকিউরিটি আর অ্যাকাউন্টসের, এই দুটো জায়গা যদি একটু স্ট্রং করে নিতে পারো, বাদ বাকি যেটুকু আমি অল্প অল্প ওভারভিউ বলছি সেগুলো যদি একটু ভালো করে ডিপলি, মানে ওখানে ব্যাপারটা হচ্ছে কি কোয়েশ্চেনগুলো একটু ডিপলি করবে, যেরকম আমরা নর্মালি দেখি সেই সব কোয়েশ্চেন না দেখে একটু ডিপলি, যেরকম আমি ডিপলি পড়াচ্ছি প্রত্যেকটা জায়গায় ঠিক সেইটুকুই দেখো, এর থেকে বেশি দেখার দরকার নেই। আমার ভিডিওতে যেটুকু আছে সেটুকুই দেখো, ঠিক আছে? তো আমি যতগুলো পেপার অ্যানালাইসিস করেছি বা যা করেছি তার থেকে যেভাবে আমি পড়াচ্ছি সমস্ত কিছু অ্যানালাইসিস করে তারপরে পড়ানো, সুতরাং সেটুকুই দেখো, তাতে ইজিলি তোমাদের কভার করে যাবে সমস্তটা। ওকে, আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।